মিরপুরে পুলিশ বক্সে আগুন, অলিগলিতে ছড়িয়ে পড়েছে রিকশা চালকদের বিক্ষোভ। নাশকতার মামলায় বিএনপি নেতা ইশতাক কারাগারে। আগে জনগণকে ধারণ করতেন আওয়ামী লীগ, এখন ঘাড়ে চেপে বসেছে, বলছেন জিএম কাদের। জানাবো হাইকমান্ডের হাতে বিএনপি ৩০০ নেতার ভাগ্য। এবং সর্বশেষ জানাবো ঘুষের দর কষাকষির অডিও ভাইরাল, ফেঁসে যাচ্ছেন এএসআই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মিরপুরে পুলিশ বক্সে আগুন, অলিগলিতে ছড়িয়ে পড়েছে রিকশা চালকদের বিক্ষোভ। রাজধানীর মিরপুরে কালশী এলাকার একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকেরা। আজ বিকেল 4:15টার দিকে আগুন দেওয়া হয়। এর আগে তারা মিরপুর সড়কে আগুন দেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশের সঙ্গে চালকদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে অলিগলিতে। চালকদের সঙ্গে দিনব্যাপী পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সকাল থেকে মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকেরা। কয়েকদিন ধরে মিরপুর এলাকার ট্রাফিক পুলিশ ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান শুরু করেন এবং শতাধিক গাড়ি ড্যাম্পিং করেন। এর প্রতিবাদে আজ চালকেরা সকালে বিক্ষোভ শুরু করেন। দুপুরের পর পুলিশ সড়কে যান চলাচল স্বাভাবিক করতে গেলে চালকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় মিরপুর এলাকায় প্রধান সড়ক সহ অলিগলিতে ছড়িয়ে পড়ে চালকদের বিক্ষোভ। মিরপুর 10 নম্বর থেকে ওই এলাকায় সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকেরা। সরেজমিনে দেখা গেছে বিকেল 4:15টার দিকে কালশী এলাকার একটি পুলিশ বক্সে বিক্ষুব্ধ চালকেরা আগুন ধরিয়ে দেন। এছাড়া মিরপুর পল্লবী ও ইসিবি চত্বর এলাকার চালকেরা একত্র হয়ে বিক্ষোভ করছেন। পুলিশের সঙ্গে একাধিকবার পাল্টাপাল্টি দেওয়ার ঘটনা ঘটেছে, তবে রিকশা চালকেরা পিছু হটছেন না। তারা বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। আবার প্রধান সড়কে এসে যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছেন। সকাল থেকে কয়েক দফায় ঘটনা ঘটছে। সকাল 10টা থেকে প্রায় 4 ঘন্টা সড়ক অবরোধের পর পুলিশ বাস চলাচলের অনুমতি দিলে বিক্ষুব্ধ অটোরিকশা চালকেরা 3টি বাস ভাঙচুর করেন। রিজন নামে এক ব্যাটারি চালিত অটোরিকশা চালক আজকের পত্রিকাকে বলেন, হঠাৎ করে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করে দেওয়ায় আমাদের জীবিকা বন্ধ হয়ে যায়। এতে সকল চালক ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করছে। মিরপুরে যান চলাচল বন্ধ থাকায় ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। ওই এলাকা মানুষের দুর্ভোগে পড়ে। নাশকতার মামলায় বিএনপি নেতা ইশতাক কারাগারে। নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শামস জগলুল হোসেন এ আদেশ দেন। এই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ইশরাক। আজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন বর্ধিত করার আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন বাড়ানোর আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। আগে জনগণকে ধারণ করত আওয়ামী লীগ, এখন ঘাড়ে চেপে বসেছে, বললেন জিএম কাদের। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ, সামনের সংকট আরো প্রকট আকার ধারণ করতে পারে। সেজন্য সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। এটা সরকারের একটা গণবিরোধী সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে পূর্বের বৈচিত্র্য হারিয়েছে আওয়ামী লীগ। তারা এখন পরগাছায় পরিণত হয়েছে। সেই কারণে তারা কাউকে পাত্তা দেয় না, কাউকে হিসাবেও রাখছে না। ফলে দেশ ও জনগণ মহাসংকটে বিরাজ করছে। আগে জনগণকে ধারণ করত আওয়ামী লীগ, এখন তারা জনগণের ঘাড়ে চেপে বসেছে। জিএম কাদের বলেন, সামনে ভয়াবহ বিপজ্জনক অবস্থার সৃষ্টি হতে পারে। দেশের রিজার্ভ এখন $10 থেকে বিলিয়ন নেমে এসেছে, যা এ যাবৎকালের সর্বনিম্ন। এখন বলা হয় 3 মাসের আমদানি করার মতো অর্থ থাকলেই নাকি যথেষ্ট, কিন্তু আমরা যতটুকু জানি আমদানি ব্যয় আগের তুলনায় অনেক কমিয়ে দেওয়া হয়েছে। এখন 7 থেকে 8 মিলিয়নের জায়গায় 4 থেকে 5 মিলিয়নে নেমে এসেছে। আমার মনে হয় সরকার মুখে যতই রিজার্ভের কথা বলুক, আসলে $10 বিলিয়ন আছে বলে ধারণা করছি। তিনি বলেন, এসব আমাদের জন্য অশুভ সংকেত। দেশে টাকা নিয়ে প্রতিদিন রিজার্ভ কমে যাচ্ছে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশে বিনিয়োগ আসছে না, যে অর্থ আসে তা বিদেশে চলে যাচ্ছে। ফলে ডলারে এবং দেশীয় টাকা চরম অবমূল্যায়ন হচ্ছে, টাকার ভ্যালু কমে যাচ্ছে। জিএম কাদের বলেন, আওয়ামী লীগ আইন করলেও রাইট টু ইনফরমেশন বলতে এখন কোনো কিছু নেই। কোনো তথ্য দেওয়া হচ্ছে না, সব গোপন রাখা হচ্ছে। যে তথ্য চাওয়া হয় সেটাই রাষ্ট্র নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। সংবিধানে 145-এর ক ধারায় বলা হয়েছে, আমরা বিদেশের সঙ্গে যে চুক্তি করি না কেন সেটা প্রেসিডেন্টের মাধ্যমে সংসদে উপস্থাপন করতে হবে। কিন্তু এ পর্যন্ত যত বিদেশি চুক্তি হয়েছে, হাজার হাজার চুক্তি হয়েছে, কোনো চুক্তি আমাদের সংসদে প্লেস করা হচ্ছে না, সংবিধান মানা হচ্ছে না। জিএম কাদের বলেন, ওনারা অনেক খাতে লুটপাট করেছেন। বিদ্যুৎ খাতে লুটপাট হয়েছে, জ্বালানি খাতে লুটপাট হয়েছে, প্রচুর ভাবে টাকা পাচার হয়েছে এবং পাচার করতে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক এবং সরকারের রেগুলেটরি বডিগুলো আছে, অর্থ মন্ত্রণালয় ব্যাংকিং শাখা, এরা যেসব নিয়ম করছেন তা করা হয়েছে এসব দুর্নীতিকে সহায়তা করার জন্য।
এই পরিস্থিতি থেকে দেশ উদ্ধার চায়। তিনি বলেন, আওয়ামী লীগ অনেক বড় বড় কথা বলে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তাকে আমি রেসপেক্ট করি, কিন্তু যেসব কথা বলছেন এটা জনগণ আর বিশ্বাস করে না। আওয়ামী লীগ আগে জনগণকে ধারণ করতে, এখন তারা জনগণের ঘাড়ে চেপে বসেছে। আগে আওয়ামী লীগ একটা গাছের মতো ছিল, জনগণ যেখানে বিশ্রাম নিত, এখন সেটা পরগাছা হয়ে গেছে। তারা দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। হাইকমান্ডের হাতে বিএনপি ৩০০ নেতার ভাগ্য। দীর্ঘদিন ধরে চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার বিরোধী আন্দোলন। এই আন্দোলনকে ঘিরে নানা কারণে শৃঙ্খলা ভঙ্গের দায়ে এখনো পর্যন্ত ৭ শতাধিক নেতাকে বহিষ্কার করেছে দলটি। এদের মধ্যে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে তৃণমূল নেতারাও রয়েছেন। বহিষ্কার হওয়া এসব নেতারা এবার ভুল স্বীকার করে দলে ফিরতে চান। এরই মধ্যে ক্ষমা চেয়ে অন্তত ৩০০ জন আবেদন করেছেন দলীয় হাইকমান্ডের কাছে। আবেদনের পর এখনো পর্যন্ত বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে মাত্র ২০ জনের। বাকিদের বিষয়ে এখনো সিদ্ধান্ত অনড় হাইকমান্ড। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্ষমা না পেয়ে কেউ কেউ একাধিকবার আবেদনও করেছেন, ঘুরছেন বিএনপির শীর্ষ নেতাদের কাছে। তবে কোনো সংকেত না মিললেও বিএনপির কর্মসূচিতে বহিষ্কৃত অব্যবহৃত পাওয়া নেতাদের অনেকেই অংশ নিচ্ছেন। ক্ষমা না করার কারণ হিসেবে কেন্দ্রীয় নেতারা জানান, বেশ কয়েকজন একাধিকবার আবেদন করলেও স্থানীয় গ্রুপিং দ্বন্দ্বের কারণে ফল দলে ফেরানোর সিদ্ধান্ত হচ্ছে না। আবার ঢালাওভাবে বহিষ্কার আদেশ প্রত্যাহার করলে দলের চেইন অব কমান্ড ভেঙে পড়তে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গণমাধ্যমকে জানিয়েছেন, বহিষ্কৃত নেতাদের আবেদন বিবেচনাধীন রয়েছে। এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে 14 দলকে বহিষ্কার করে বিএনপি। এর মধ্যে 2 জন ছাড়া কেউ বিজয়ী হতে পারেনি, ফলে বাকিদের কেউ কেউ বিএনপিতে ফেরার চেষ্টা চালাচ্ছেন। এছাড়া 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এখনো পর্যন্ত বহিষ্কার করা হয়েছে 204 নেতাকে। ঘুষের দর কষাকষির অডিও ভাইরাল, ফেঁসে যাচ্ছেন এএসআই। বাদীপক্ষের কাছে টাকা দাবি ও বিবাদীদের কাছ থেকে ঘুষ আদায় দর কষাকষির অডিও ক্লিপ ভাইরালের পর ফেঁসে যাচ্ছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার আসমানখালী পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক আলতাফ হোসেন। এই ঘটনার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ইতিমধ্যে ভাইরাল হওয়া অডিও ক্লিপের প্রাথমিক সত্যতা পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা ও জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদ। তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত 13 মে এএসআই আলতাফ হোসেনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নিকট একটি চিঠি লিখিত অভিযোগ দেন আলমডাঙ্গা উপজেলার শালিকা গ্রামের আফরোজা খাতুন নামে এক ভুক্তভোগী নারী। এরপরই পুলিশ সুপার অভিযোগটি আমলে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদকে তদন্তের নির্দেশ দেন। ভুক্তভোগী নারী আফরোজা খাতুন বলেন, দীর্ঘ 5 বছর যাবৎ আমার স্বামী আতিয়ার হোসেন অসুস্থতার জন্য কোনো কাজকর্ম করতে পারেন না। 3 ছেলের মুখের দিকে তাকিয়ে আমাকে সংসারের হাল ধরতে হয়েছে। কখনো দর্জির কাজ ও পাড়া মহল্লার বাড়ির কাঁথা সেলাই করে সংসার চালিয়েছি। গত 10 মাস যাবৎ স্থানীয় একটি বেসরকারি এনজিওতে রান্নার কাজ করছি। এ কাজ করি বিধায় আমার দেবর আক্তার আলী ও মেজ ভাসুর হাশেম আলী আমাকে নিয়ে স্বামীকে বিভিন্নভাবে ভুল বোঝাতে থাকেন। তারা আমার স্বামীকে বলেন, আফরোজার জন্য আমাদের মান সম্মান চলে গেল, সে খারাপ কাজ করে বেড়ায়। তাদের কথা শুনে আমার স্বামীও আমাকে অশালীন কথাবার্তা বলতে থাকেন। এই ঘটনার জের ধরে গত 9 মে আমার দেবর ও মেজ ভাসুর হত্যার উদ্দেশ্যে বাড়িতে আসেন। প্রাণ রক্ষার্থে আমি সহ 2 নাবালক সন্তান আরিফিন রহমান ও আল মিরাজকে নিয়ে ঘরের দরজা আটকে দিই। পরে ঘরে ঢুকতে না পেরে চাইনিজ কুড়াল ও হাসুয়া দিয়ে টিনের বেড়া এলোপাতাড়ি কুপিয়ে চলে যান তারা। তিনি আরো বলেন, এই ঘটনার পরদিন অর্থাৎ 10 মে আমার বড় ছেলে আরিফিন বাড়িতে এসে তার বাবাকে বিষয়টি নিয়ে বলেছিল। আমি সহ আমার অপর 2 সন্তান উপস্থিত ছিলাম। এ সময় আমার দেবর ও মেজ ভাসুর লোহার রড লোহার পাইপ নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করেন। আমাকে সহ আমার 3 সন্তানকে বেধড়ক মারপিট করেন। পরবর্তীতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মেজ ছেলেকে ভর্তি করি এবং আমার বড় ছেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনার দিন 10 মে আমার স্বামী, দেবর ও মেজ ভাসুরের বিরুদ্ধে আসমানখালী ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করি। ক্যাম্পের পুলিশ উভয় পক্ষকে ডেকে আপোষ মীমাংসা করে দেয়। এরপর আমি আমার সন্তানদের নিয়ে বাড়িতে যাওয়ার চেষ্টা করলে বিবাদীরা আমাদেরকে ঢুকতে দেননি। 2 নাবালক সন্তানকে নিয়ে রাস্তায় রাস্তায় খেয়ে না খেয়ে 2 দিন ঘুরেছি। আমার বড় ছেলে 2022 সালে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছে। সামনে তার এইচএসসি পরীক্ষা। এমন অবস্থায় তার লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আফরোজা খাতুন বলেন, গত 13 মে বেলা 11:30টার দিকে আসানখালী ক্যাম্পের এএসআই আলতাফ হোসেন আমার বাড়িতে এসে আমাকে না পেয়ে আমার বড়জা, তার পুত্রবধূ ও তার মেয়ের সঙ্গে আমার নামে অশালীন ভাষায় কথাবার্তা বলেন এবং নগদ 20,000 টাকা নিয়ে আসমানখালী ক্যাম্পে দেখা করার কথা বলেন। আমি একজন অসহায় গরিব মানুষ, আমার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না। সে কারণে সঠিক বিচারের আশায় বড় স্যারের নিকট অভিযোগ করেছে। এদিকে এই ঘটনার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অডিও ক্লিপটিতে এএসআই আলতাফ হোসেন ও স্থানীয় জনপ্রতিনিধি সহ কয়েকজনের কণ্ঠ শোনা যায়। এএসআই আলতাফ হোসেনকে বলতে শোনা যায়, এই মানুষই ভালো করে, আবার এই মানুষই খারাপ করে, আমি যেভাবে বলবো সেভাবে হবে। এমন কথা বলার পর 50,000 টাকা দাবি করতে শোনা যায় এএসআই আলতাফ হোসেনকে। এ নিয়ে দর কষাকষি হতে থাকে। এএসআই আলতাফ হোসেন বলেন, আমার একটা পাওয়ার আছে, সার্কেল স্যার আমার কাছের লোক, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, তাকে আমি বুঝ দিতে পারবো, আমার ব্যাকআপ কিন্তু সে। এ বিষয়ে যোগাযোগ করা হলে এএসআই আলতাফ হোসেন বলেন, ঘটনাটি সত্য নয়, এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।